আচ্ছা, আজকে আমরা হচ্ছে জিকের 10 নম্বর লেকচারটা পড়বো। ছোট্ট একটা লেকচার, তোমাদের বইয়ের মাত্র 6 পেজ। হ্যাঁ, না 6 পেজ না, 3 পেজ। তো সেইটাকে আমরা একটু এইখানে বড় করে পড়বো। এবং জিকে ক্লাসগুলো এখন থেকে এভাবেই আমরা সবকিছু জুমিয়ে নিব, কারণ আমাদের যে মাইক্রোফোনটা ছিল ওইটা আসলে প্রবলেম করে ফেলছে। এজন্য লাইভে ফেসবুকে নেওয়া যাচ্ছে না, তো এইখানেই আমি বাকি ক্লাসগুলো তোমাদের নিব। তো আজকে আমাদের জিকে 10 নম্বর ক্লাস। আর এরপরে আমরা 11, 12, 13, 14 4টা ক্লাস পাবো, ওকে। আর আমরা হচ্ছে পড়বো কিভাবে? ওই যে তোমাদের ব্যাকরণের আজকে কত, 12 নম্বর হয়ে গেছে, মানে গতকাল হয়ে গেছে, আগামীকাল হচ্ছে 13। 13, 14 ব্যাকরণ দুইটা শেষ হওয়ার পরে তখন আমরা হচ্ছে কন্টিনিউয়াসলি জিকেটা নিব, মানে এই সপ্তাহের মধ্যে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। ঠিক আছে। তো আমরা আজকে পড়বো হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা এবং আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কে। তো এইটা বেসিক্যালি ক্ষমতা বিষয়ে তেমন কিছু নাই, কিন্তু এই অংশের মধ্যে আমাদের আছে হচ্ছে ভাষা, শিক্ষা, দর্শন। হ্যাঁ, এবং দর্শনের সাথে বিভিন্ন কালচার, এই সব জিনিসপাতি আমাদের আজকে সুন্দর করে পড়তে হবে, ওকে। তো জিকে পড়ানো আসলে সবচাইতে কঠিন একটা কাজ আমার কাছে মনে হয়। কারণ জিকেতে যত পারা যায় গল্প করা লাগে, যত মানে এক্সট্রা কথাবার্তা বলা লাগে, হ্যাঁ। তো জুমে ক্লাস নেওয়া আরো বেশি টাফ, কারণ জিকে আসলে গল্প করা একটা জিনিস। হুম। তো এটাতে শুধু গল্প করতেই মন চাবে। সো আমাদের মনকে ধরে রেখে ধীরে ধীরে আগাতে হবে, না হলে আমাদের একটা করে ক্লাস 4 থেকে 5 ঘন্টা লেগে যাবে, হ্যাঁ, যদি আমরা বেশি গল্প করতে চাই। এই জন্য যতটুকু যেভাবে শর্টকাটে আমরা জিকে ক্লাসটা করতে পারি, তো সেটা সেভাবেই করব, ওকে। এখানে প্রত্যেকটা জিনিস আসলে বোঝার কিছু নাই। এইখানে তোমাকে মনে রাখতে হবে, এবং কোন জিনিসগুলো মনে রাখতে হবে এটা হলো আমার কাজ তোমাদেরকে দেখানো। এটা হলো জিকে ক্লাসের মেইন একটা টার্গেট, ওকে। তো চলো আমরা প্রথমেই দেখি হচ্ছে ভাষা এবং শিক্ষা এটা নিয়ে। এবং আমি দেখি আগে রেকর্ডিং, হ্যাঁ, রেকর্ডিং অন আছে। আচ্ছা, তো প্রথমেই আমরা দেখবো হচ্ছে ভাষা ও শিক্ষা এই রিলেটেড। তো এইখান থেকে কি পড়বা এটা আগে আমাদের জানতে হবে। ভাষা এবং শিক্ষা রিলেটেড, ভাষা কোন দেশের ভাষা কি, এইটা তোমাদের পরীক্ষাতে আসে। এবং কোন কোনগুলো আসে সেগুলো সুন্দর করে আমাদের এইখানে তোমাদের জন্য গোছায় দেয়া আছে, হ্যাঁ। তো সেগুলোই আমরা একটু করে দেখব, এবং এইগুলাকেই আমরা মেমোরাইজ করবো। এর বাইরে আমাদের ভাষা রিলেটেড মেমোরাইজ করার কোনো প্রয়োজন নেই। আর একই জিগে আমরা বারবার 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 পড়বো এই ব্যাচে। হুম। এই ব্যাচে পড়তেছি, নেক্সট ব্যাচে পড়বো, তাইলে দেখবা তোমাদের এগুলা ক্লাস দেখতে দেখতে নিজে একবার একবার দুইবার করে রিডিং করতে পড়তে এগুলোর উপর খুব দক্ষতা চলে আসবে। তখন তোমার আর জেগে নিয়ে প্রবলেম হবে না, হ্যাঁ। তো একই পড়া যখন বারবার তুমি পড়তেছো তখন দেখবা যে পড়া তোমার প্রথমবার কঠিন লাগবে, দ্বিতীয়বার সহজ লাগবে, তৃতীয়বার গিয়ে আরো সহজ লাগবে, এবং তখন তুমি মাথার মধ্যে একদম গেঁথে নিতে পারবা, ওকে। তো আমরা দেখি ভাষা এবং শিক্ষা এই রিলেটেড কি। দেখো কি বলা আছে, বিশ্বের সর্বাধিক ভাষার দেশ হচ্ছে পাপুয়া নিউ গিনি, মানে বিভিন্ন ভ্যারিয়েশনের ভাষা, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ভাষা কোথায় আছে, এই পাপুয়া নিউ গিনিতে আছে। এবং পৃথিবীতে সবচাইতে বেশি কোন ভাষায় মানুষ কথা বলে, যেটা আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেমন হচ্ছে ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সব দেশেই এটা গ্রহণযোগ্যতা পায়। তো এটাতেই অবভিয়াসলি বেশি মানুষ কথাবার্তা বলবে। তো এইখান থেকে একটা প্রশ্ন আসে, সেটা হলো চীনের মান্দারিন ভাষা নিয়ে, হ্যাঁ। যে কোনো একটা দেশ যেখানে জনসংখ্যা অনেক বেশি, এবং সেই জনসংখ্যারা মানে ওই বেশি জনসংখ্যার লোকেরা সবচাইতে একটাকে মাতৃভাষা মনে করে, সেটা কি ভাষা? হ্যাঁ, সেটা চীনের মান্দারিন ভাষা। এটা অনেক সময় তোমাদের পরীক্ষাতে আসে। এবং পৃথিবীতে ইংরেজির পরে ফ্রেঞ্চ ভাষায় কথাবার্তা বেশি গ্রহণযোগ্যতা পায়, এজন্য বিশ্বের দ্বিতীয় ভাষা হইল ফ্রেঞ্চ ভাষা, মানে এটা দ্বিতীয় বৃহত্তম একটা ভাষা, যেটা হচ্ছে ফ্রেঞ্চ ভাষা, ওকে। তো সেম ভাবে আরো বিভিন্ন দেশের এইখানে ভাষা আছে, সেগুলা তোমরা নিজেরা সুন্দর করে দেখবা। যেমন হচ্ছে সেমীয় ভাষা, এটা কোন দেশের ভাষা বা এটা কোথাকার ভাষা, এটা আরবদের ভাষা। তারপরে ব্রাজিলের রাষ্ট্রীয় ভাষা কি, পর্তুগিজ ভাষা। কেন ব্রাজিলের রাষ্ট্রীয় ভাষা পর্তুগিজ? কারণ দেখো, আমরা আগে কি জানি যে ব্রাজিল হচ্ছে পর্তুগিজের উপনিবেশ ছিল, হ্যাঁ। মানে ব্রাজিলকে শাসন করতো কারা? পর্তুগিজ, মানে পর্তুগালরা, হ্যাঁ। এই জন্য পর্তুগিজদের একটা ভাবধারা তাদের মধ্যে ঢুকে গেছিল, এবং তারা যেহেতু শাসন করছিল একটা দীর্ঘ সময় ধরে, এই জন্য ব্রাজিলে পর্তুগিজ ভাষাটাই সবচাইতে বেশি মানুষ ভালোভাবে বলতে পারে, হ্যাঁ। সেই জন্য এটাকে রাষ্ট্রীয় ভাষা করে দেওয়া হয়েছে। সেম ভাবে সুইজারল্যান্ডের ভাষা কি, জার্মান ভাষা। অস্ট্রিয়ার ভাষা কি, জার্মান ভাষা। এই যে জার্মানিকে ব্যতি রেখে দেখো অস্ট্রিয়া, এবং যে অস্ট্রিয়ার সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে। সো এগুলা হচ্ছে টেকনিক্যাল প্রশ্ন, হ্যাঁ। তারপরে কিউবার প্রধান প্রধান ভাষা কি, স্প্যানিশ ভাষা। তো এইগুলা এরকম করে তোমরা সুন্দর করে এই কয়েকটা সুন্দর করে যা যা এখান থেকে আছে সেগুলাই পড়বা। এর বাইরে তোমাদের আর পড়াশোনার কোনো প্রয়োজন নাই, ওকে। এগুলাকে এভাবে দেখলেই এনাফ। তাইলে আমরা ভাষা রিলেটেড যা কিছু পরীক্ষাতে আসছে সেগুলা দেখে ফেললাম, আমরা এগুলাই পড়বো, এর বাইরে আমরা পড়বো না। কারণ কি,
কারণ কি, তুমি যদি সব দেশের ভাষা শিখতে চাও, হ্যাঁ, যেগুলো পরীক্ষাতে আসে না, তোমার মাথায় একটা জ্ঞানজাম গোলরোধ তৈরি করে দিবে। সো যেগুলো বারবার আসে তুমি সেগুলাই দেখো। নর্মালি এগুলা থেকে এখন প্রশ্ন আসা বন্ধ হয়েছে, মুদ্রা ভাষা কোথাকার কি, এগুলা থেকে আসা বন্ধ হয়ে গেছে, হ্যাঁ। কারণ এগুলা আগের স্ট্র্যাটেজি, এখনকার প্রশ্ন অন্য টাইপের হয়, হ্যাঁ। এখনকার প্রশ্ন একটু চিন্তা ভাবনা করে উত্তর দিতে হয়, এই ধরনের প্রশ্নগুলো একটু কম আসে। তারপরেও আমরা কয়েকটা পড়বো যেগুলা দরকার। তো এখান থেকে আমি যেগুলা দেখাইলাম এইটা এবং আয়ের গুলা, সেগুলাই তোমরা শুধুমাত্র পড়বা। এখন আমরা দেখবো যে ভাষা রিলেটেড কার কি অবদান, বা ভাষা রিলেটেড কে কি করছে, হ্যাঁ, ভাষার জন্য কাদের ভূমিকাটা সবচাইতে বেশি, সেই জিনিসগুলো আমরা এখন একটু করে দেখবো। দেখো, বলা আছে আধুনিক শিক্ষার জনক আমোস ক্যামিনিয়াসকে বলা হয়, হ্যাঁ। আমোস ক্যামিনিয়াসকে বলা হয় কি আধুনিক ভাষার জনক। মানে ভাষার তো আসলে বিভিন্ন রূপ আছে, হ্যাঁ। আধুনিক যুগের আধুনিক ভাষা মানে ভাষা তো আগে বিভিন্ন ভাবে ব্যবহার করা হতো। যেমন ভাষা আগে হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হতো, তারপরে লিপি, হ্যাঁ, লিপির আসলো, লিপির মাধ্যমে বাবা লিপির কয়েকটা রূপ আছে। তো এইরকম করতে করতে এখন আধুনিক রূপ মানে এটাই সর্বশেষ রূপ, এরপরে আর নতুন কোনো রূপ আসবে না। সো এই আধুনিক রূপটা বের করে, বা আধুনিক এই ভাষাগুলাকে আধুনিকভাবে তৈরি করার জন্য যিনি কাজ করে তার নাম হলো আমোস ক্যামিনিয়াস। ওকে, তো এগুলা বিভিন্ন সময়ে আসে। তারপরে কি দেখো, এই যে আমাদের অন্ধদের জন্য বিভিন্ন ভাষায় লুইস ব্রেইলের তৈরি করা ব্রেইল বুক দিয়ে অন্ধদের ভাষাগুলা আলোচনা করা হয়। মানে ব্রেইল বুক বলতে কি বোঝানো হয়, এটা এমন একটা বুক যে লেখাগুলাকে তুমি স্পর্শ করে করে বুঝতে পারবা, লেখাগুলোর উচ্চতা গভীরতা এগুলাকে মিলায় মিলায় বুঝতে পারবা এটা কোন অক্ষর বলতেছে, হ্যাঁ। সো এইভাবেই ব্রেইল বুকগুলা পাঠ করা হয়, বা ব্রেইল বুকগুলা এভাবে পড়া হয়। ওকে, তো এগুলা এখান থেকে তোমরা একটু দেখবা। তারপরে এই দেখো, আমরা যখন ভাষা রিলেটেড জিনিস আসি, তখন আমাদের বিশ্ববিদ্যালয় রিলেটেড অটোমেটিক্যালি কথাবার্তা আসবে। তো পৃথিবীর সবচাইতে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম কি? নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় কত শতকে? পঞ্চম শতকে এটাতে কি বলে প্রতিষ্ঠা হয়েছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবস্থান কোথায়? পাটনায়, ভারতের, হ্যাঁ, এটা বিহার রাজ্যের মধ্যে অবস্থিত। তারপরে কি দেখো, দেবপালের পৃষ্ঠপোষকতায় এইখানে জ্ঞান বিজ্ঞানের একটা কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তো এই ধরনের বেসিক যে কোশ্চেন গুলা সেগুলাকে তোমরা খুবই সুন্দর করে পড়বা। ওকে, তারপরে কি দেখো, এইখানে কি বলা আছে, আহ এইখানে কি বলা আছে, অক্সফোর্ড বা হলো কারউইন। মানে অনেক সময় এরকম করে থাকে যে নালন্দা অপশনে থাকে না, হ্যাঁ, যে কোনটা হচ্ছে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। তো অপশন বিবেচনায় অনেক সময় এগুলাও হইতে পারে, এগুলো তোমরা প্রশ্ন আসলে বুঝতে পারবা, বা প্রশ্ন আসলে এগুলা দেখতে পারবা। ওকে, তো এখান থেকে এই বিষয়গুলো তোমরা একটু করে দেখবা, কোন বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত, এই টাইপের জিনিসগুলো এখান থেকে তোমরা একটু করে দেখবা। ওকে, তো এটা গেল আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় রিলেটেড। তারপরে দেখো, এখানে ইসলামিক বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে, যে এই বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত। যেমন ধরো, এই যে মিশরের কায়রোতে অবস্থিত আল আজহার বিশ্ববিদ্যালয়, তো এগুলা অনেক সময় আসে। ওকে, তারপরে এইখানে দেখো কি বলা আছে, একাডেমি অফ সায়েন্স, এটা কোথাকার বিখ্যাত লাইব্রেরি, বিশ্ববিদ্যালয় লাইব্রেরি, এইগুলা কিন্তু আমাদের ভাষার সাথে কানেক্টেড জিনিস, যার কারণে আমরা এগুলা ভাষার মধ্যে পড়তেছি, হ্যাঁ। তারপরে কি দেখো, পৃথিবীর সবচাইতে বড় বই মেলা, হ্যাঁ, বা বুক ফেয়ার কোথায় অনুষ্ঠিত হয়? ফ্রাঙ্কফুর্টে। এই জন্য এটা হচ্ছে বইয়ের জন্য বিখ্যাত একটা শহর, বা বই মেলার জন্য একটা বিখ্যাত শহর, হ্যাঁ, জার্মানি ফ্রাঙ্কফুর্ট। ওকে, তো এইগুলা। তারপরে কি দেখো, এই যে আইএসবিএন কি কাজে ব্যবহার করা হয়? তো আইএসবিএন কি, নর্মালি ধরো আমি ধরো যে কোনো বই বের করলাম, হ্যাঁ, সেটার একটা আইএসবিএন নাম্বার থাকে, মানে বইয়ের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে একটা। ধরো কি বলি তোমাদেরকে, ধরো পৃথিবীতে যত বই আছে সবগুলো আইএসবিএন নাম্বার আলাদা আলাদা হয়। তো এক একটা বইয়ের আইএসবিএন নাম্বার মানে কি, ওইটা দিয়ে তুমি সার্চ করলে বই সম্পর্কে বিভিন্ন তথ্য আসবে, যে এই বইটা কবে প্রকাশিত হয়েছে, এটার লেখককে, এটার প্রাইস কত ছিল, এই টাইপের জিনিসগুলা। সো এইগুলা হচ্ছে আইএসবিএন এর মাধ্যমে বই প্রকাশনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা একটা নাম্বার, এটা একটা কোড, হ্যাঁ। যেমন তোমার, আমাদের এইখানে একটা করে স্টুডেন্ট আইডি আছে, তোমার মতো আইডি আর কারো নাই। সো এইরকম করে তোমাদেরকে আলাদা আলাদা করে আমরা আইডেন্টিফাই করি, যে এই আইডির হচ্ছে এই এই ইনফরমেশন, এই এত তারিখে ভর্তি হয়েছে, হ্যাঁ, এই এই গ্রুপে অ্যাক্টিভ আছে, এ এতগুলা পরীক্ষা দিচ্ছে, তো এগুলা আমাদের কাছে ডেটা থাকে। সো সেম ভাবে আইএসবিএনটা একটা বইকে নির্দিষ্টকরণ করতে এই ব্যবহার করা হয়। তো তোমাদের পরীক্ষাতে আসে আইএসবিএন এর পূর্ণ রূপ কি, আইএসবিএন কি কাজে ব্যবহার করা হয়, এই টাইপের প্রশ্ন তোমাদের বিভিন্ন সময় পরীক্ষাতে চলে আসে। ওকে, তো আমরা কিছু প্রশ্ন দেখবো এইখান থেকে। দেখো কি বলা আছে, যে অক্ষর এবং আন্তর্জাতিক ভাষা বিবেচনায় সরকারি ভাষা হিসেবে বিশ্বের সর্বাধিক বৃহত্তম ভাষা কি? ইংরেজি ভাষা, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম।
হ্যাঁ, এমন টাইপের প্রশ্ন আর কি আসবে প্রশ্ন সম্পর্কে এইখানে। তা মান্দারিন কোন দেশের ভাষা, মান্দারিন চীনের ভাষা। সো এই টাইপের প্রশ্নগুলা কিন্তু সহজেই আসে। হ্যাঁ, তারপরে দাও আইএসবিএন কোন বিষয়ের সাথে সম্পর্কিত, এই যে বই এবং প্রকাশনার সাথে সম্পর্কিত, এই টাইপের প্রশ্নগুলা তোমরা পাবা, বা এই টাইপের প্রশ্নগুলা তোমাদের আসবে। ওকে, এই যে বই প্রকাশনার সাথে সম্পর্কিত। এখন আমরা দর্শন এবং সাহিত্য সম্পর্কে জানবো। তো এই দর্শন সাহিত্য যেহেতু এটা আমরা আন্তর্জাতিক দিকে পড়তেছি, এই জন্য আন্তর্জাতিক বিষয়ে দর্শন এবং সাহিত্যের সাথে তার ফিলোসফি এবং আমাদের লিটারেচার এগুলার সাথে কারা কারা কানেক্টেড, কার কি কোথায় জন্ম, হ্যাঁ, কে কোন জায়গা থেকে আসছে, তোমরা দেখবে এই টাইপের প্রশ্নগুলো আসলে নর্মালি তোমরা পারো না। হ্যাঁ, যেগুলা হচ্ছে আমাদের দেশের বাইরে লেখক, যেমন ধরো এইখানে আসলো এই যে এই প্রশ্নটাই আসে, কোথায় গেল এই যে ধরো কিতাবুল ইবার এই গ্রন্থের লেখক কে, ইবনে খালদুন। তো এগুলা নর্মালি হচ্ছে ওই যে সমাজ বিজ্ঞান বইয়ের মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, একাদশ দ্বাদশ মানে ইন্টারমিডিয়েটের। তো সবার তো ওই সাবজেক্ট ছিল না, যার কারণে এই জিনিসগুলা তোমাদেরকে নতুন করে পড়তে হয়। তো এই রিলেটেড যা কিছু প্রশ্ন আসে সবগুলা এখানে দেওয়া আছে। দেখো এখানে ইমানুয়েল কান্ট কোথায় জন্মগ্রহণ করেন, এটা হচ্ছে জার্মানিতে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, তারপর হেগেল কোথায় জন্মগ্রহণ করেন, জার্মানিতে। এরা কিন্তু এক একজন ফিলোসফার ছিল। হ্যাঁ, তারা সাহিত্য, তারপরে মোটামুটি ধরো ফিলোসফি রিলেটেড অনেক বিষয়, পাশাপাশি সাহিত্য রিলেটেডও তাদের অনেক কাজকর্ম আছে, তাদের বিভিন্ন তত্ত্ব আছে, হেগেলের তত্ত্ব। হ্যাঁ, তারপরে ইবনে খালদুনের বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাপার স্যাপার আছে, যে মুসলিমদের মধ্যে তিনি আসলে, ইবনে খালদুন বেসিক্যালি হচ্ছে রাসায়নিক বিষয় নিয়ে তিনি কথাবার্তা বলতেন। তো এই জন্য কিন্তু তাদের এই সমস্ত মানে কাজগুলাকে খুব ভালো করে দেখা হয়। ওকে, তো তোমরা এগুলা একটু করে রিডিং দিবা, তোমাদের কাছে তো সবকিছু আছে। তো এগুলা কিন্তু কোন জায়গা থেকে আসে তো বুঝতে পারতেছো। এইখান থেকে সবচাইতে বেশি জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই টপিকটা থেকে প্রশ্ন করে। হ্যাঁ, যে প্রত্যেকটা ইনফরমেশন এগুলা দেখো এখানে বলা আছে কি, দেখো এই যে সমাজ বিজ্ঞানের জনক কে, তারপরে হচ্ছে আধুনিক মনোবিজ্ঞানের জনক কে, সিগমন্ড ফ্রয়েড। হ্যাঁ, আলবেরুনির হচ্ছে কি বলে গ্রন্থের নাম কি, কিতাবুল হিন্দ, হ্যাঁ, কিতাবুল ইবার, এরকম বিভিন্ন গ্রন্থ আছে। তো সেইগুলা হচ্ছে কিতাবুল ইবার দেখলাম আমরা, ইবনে খালদুন, আলবেরুনি হচ্ছে কিতাবুল হিন্দ। হ্যাঁ, সো যারা বিভিন্ন দার্শনিক মানে ওই আগের যুগের আগের টাইমের, হ্যাঁ, এবং তারা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন অবদান রাখছে, তাদের নিয়ে এখানে বিভিন্ন তথ্য আছে যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলা থেকে তোমাদের প্রশ্ন আসবে। সেম ভাবে এইখানে দেওয়া আছে। দেখো এই যে এই প্রশ্ন তোমাদের আসে যে ইমরুল কায়েস কে ছিলেন, এই যে এইখানে দেখো প্রাক ইসলামিক যুগের কবিদের রাজপুত্র হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন ইমরুল কায়েস। হুম, ইমরুল কায়েসকে কি বলা হয়, যে আরবি আরবি কাব্যের জনক বলা হয় ইমরুল কায়েসকে। তার মানে ইমরুল কায়েস একজন কে, ইমরুল কায়েস একজন কবি। হ্যাঁ, তো তোমাদের এইগুলা কিন্তু ঢাবিতে দেখবা, তোমরা যখন কোশ্চেন সলভে যাবা তখন এই টাইপের প্রশ্নগুলা তোমরা পাবা, এই টাইপের প্রশ্নগুলা তোমাদের আসে। ওকে, তো এগুলাকে খুব ভালো করে মাথায় রাখবা। তারপরে এই দেখো ফেরদাউসি কে ছিলেন, হ্যাঁ, ফেরদাউসির কিসের রচয়িতা। এই যে এই টাইপের প্রশ্নগুলা মানে কবি এবং সাহিত্য রিলেটেড যা কিছু পরীক্ষাতে আসে সেগুলাই তোমাদের এইখানে দেওয়া আছে, এর বাইরে আর কোনো কিছু দেওয়া নাই। এবং এগুলা পড়লেই তোমাদের আর চিন্তা করতে হবে না যে এই কবির জন্ম কোথায়, এই কবির কোন বই, এই বই কার লেখা, ইন্টারন্যাশনাল রিলেটেড, এর বাইরে তোমাদের আর আসবে না। সো এগুলা খুবই ভালো করে পড়বা। ওকে, তারপরে এই দেখো এই যে গুলিস্তা, এগুলা রচনা করেন কে, শেখ সাদি। শেখ সাদি কোন ভাষার কবি ছিলেন, ফার্সি ভাষার। এই টাইপের প্রশ্নগুলো বারবার আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়েও এই প্রশ্নগুলো বারবার আসে। হ্যাঁ, সো এই যে আলাদা আলাদা জায়গায় ছড়ায় ছিটায় যে প্রশ্নগুলো থাকে এগুলাকে একসাথে করে দেওয়া আছে, অর্থাৎ ভাষা এবং দর্শন রিলেটেড যা কিছু পরীক্ষাতে আসে সবগুলাই তোমাদের এইখানে দেওয়া আছে, সবগুলাই এইখানে দেওয়া আছে। বিশেষ করে আমরা ধর্মে মুসলিম হইলেও বা আমাদের ধর্ম ইসলাম হইলেও আমরা আসলে ইসলামিক জ্ঞান অত বেশি আমাদের নাই, কারণ আমাদের পাঠ্য সিস্টেমটাই এমন, আমাদেরকে এইভাবেই বিল্ড আপ করা হয়েছে। হ্যাঁ, যে আমরা ইসলামিক জ্ঞানগুলো অত বেশি চাইলেও নিতে পারি নাই। হ্যাঁ, বিশেষ করে এই যে ইসলামের যারা বড় বড়, আমরা যতগুলা বিজ্ঞানীর নাম জানি বলো তো দেখি, এগুলোর মধ্যে মুসলিম সম্পর্কে আমরা কতজন পড়ছি, একটাও পড়ি নাই। কেন পড়ি নাই? কারণ আমাদের ওই সেক্টরটা দেখানোই হয় নাই। সেই জন্য ওই সেক্টরগুলা তুমি সম্পর্কে কতটুক জানো সেগুলাই পরীক্ষাতে টেস্ট করা হয়। হ্যাঁ, এগুলা টেস্ট করা হয়, যেহেতু এগুলো আমাদের একাডেমিক বইয়ের মধ্যে নাই, এগুলা থেকে টিচাররা প্রশ্ন করে আরো মজা পায়, যে তোমার পার্সোনাল আগ্রহ থেকে তুমি কতটুকু পড়ছো বা তোমার আসলে কতটুকু পড়া হয়েছে, সেগুলা তারা আইডেন্টিফাই করে বা সেগুলা তারা দেখতে চায়। ওকে, সো এই টাইপের প্রশ্নগুলা তোমরা সবগুলা পড়বা। হ্যাঁ, দেখো এই যে আব্বাসী আমলের অন্ধ কবি কে ছিলেন, বাশার ইবনে বুরদ। হ্যাঁ, আরব্য রজনীতে রাতের সংখ্যা কত, এই টাইপের প্রশ্নগুলা কিন্তু আসে। হ্যাঁ, আরব্য রজনীতে রাতের সংখ্যা 1001টি। তারপরে এই যে এটা কি কাব্য, তারপরে এগুলা আসে যে কার কি লেখা। হ্যাঁ, তারপরে ইসলামিক উপন্যাসের জনক কি, নাগিব মাহফুজ। ওকে, তারপরে আধুনিক আরবি নাটকের জনক কি, তৌফিক আল হাকিম। ওকে, তো এই টাইপের প্রশ্নগুলো আসে। তারপরে এই যে এমিল ডুরখেম, এটা খুবই গুরুত্বপূর্ণ, এমিল ডুরখেমের একটা বই লেখা আছে সুইসাইড। হ্যাঁ, যে আত্মহত্যা আসলে
কয় টাইপের হইতে পারে সুইসাইড গ্রন্থে এই ধরনের বিষয়গুলা আলোকপাত করা হয়েছে। যেমন ধরো, দেশের জন্য মৃত্যুবরণ করা, হ্যাঁ, নারীর জন্য মৃত্যুবরণ, এটা কিন্তু কোনো আত্মহত্যার একটা মানে ইয়ার মধ্যেই পড়ে না, ভাগের মধ্যেই পড়ে না। সো এই টাইপের জিনিসগুলা কিন্তু এই সুইসাইড বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে, যে মানুষ দেশের জন্য সুইসাইড করে, মানুষ আর্থিক সমস্যার কারণে সুইসাইড করে। তো এই এই বিষয়গুলা নিয়ে এই সুইসাইড গ্রন্থতে বিভিন্ন সুইসাইড বিষয়ক, মানুষের সুইসাইড কেন হয়, কি কি টাইপের সুইসাইড আছে, মানুষ কখন কোন টাইপের সুইসাইডকে বেছে নেয়, এগুলা সুইসাইড গ্রন্থের মধ্যে আলোচনা করছে এমিল ডুরকহেম। এই জন্য কিন্তু এই বইগুলোর নাম আসে। ওকে। তারপরে গিয়ে দেখো কি একটা ভিও পাঁচ, এগুলা কি মেক্সিকান কবি, এগুলা, হ্যাঁ, এই টাইপের জিনিসগুলা তোমাদের পরীক্ষায় আসবে। এগুলা তোমরা একটু করে ভালো করে দেখবা। তারপরে দেখো 100 ইয়ার্স অফ কি সলিটিউড, এই বইয়ের জন্য নোবেল পুরস্কার পান কে, হ্যাঁ, গ্যাব্রিয়াল গার্সিয়া, হ্যাঁ, তিনি এইগুলা পরীক্ষার জন্য এই এই বইয়ের জন্য পুরস্কার পান নোবেল। তো এই টাইপের প্রশ্নগুলা অনেক সময় আসে। তারপরে এখন আমরা দেখব বিভিন্ন জন যাদেরকে আমরা চিনি, হ্যাঁ, যারা বিভিন্ন ভাবে আমাদের, যাদের নামগুলো আমরা জানি, তাদের কি কি লেখা আছে। হ্যাঁ, দেখো এখানে লেখা আছে রাইস অফ দ্য ইসলাম অ্যান্ড দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার, রিচার্ড ইটনের লেখা। এই বইয়ের মানে বিভিন্ন বই, কবি, কবি না ধরো বিভিন্ন বই এবং তার লেখক এই রিলেটেড, আধুনিক যুগে বা আধুনিক সময়ে তাদেরকে নিয়ে এগুলা লেখা আছে। তারপরে কি দেখো দ্য জাজমেন্ট, এই বইটার কুলদীপ নায়ার, এগুলা এগুলা হ্যাঁ, কার কি লেখা, এগুলা পড়বা। তারপরে এগুলা সবগুলা একটু করে দেখবা, সবগুলা একটু করে দেখবা, এগুলা পরীক্ষাতে আসা শুধুমাত্র, এই জন্য এগুলা খুব ভালো করে মাথায় রাখবা। দেখো কোনটি মৌলিক দর্শন শাস্ত্র হিসাবে বিবেচিত, হ্যাঁ, দর্শন শাস্ত্র বলতে এটা অধিবিদ্যার সাথে কানেক্টেড, দেখছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগুলা 6 মিনিটে আসা প্রশ্ন। এই টাইপের প্রশ্নগুলো আসে, এগুলো হচ্ছে সমাজ বিজ্ঞান থেকে নেওয়া প্রশ্ন। অধিবিদ্যা মানে হচ্ছে এটা কি বলে, অধ্যুষিত একটা বিদ্যা, মানে একটা ভাবধারার বিদ্যা, মানে ভাবকে নিয়ে, চিন্তা ভাবনাকে নিয়ে যারা গবেষণা করে, যে বিদ্যায় পড়াশোনা করা হয়, সেটা মেইনলি দর্শন শাস্ত্রকে ইন্ডিকেট করে। এই জন্য এটার অ্যান্সার হইলো অধিবিদ্যা। ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। তারপরে কি দেখো এই যে হেগেল কোন দেশের দর্শন ছিলেন, জার্মানির ছিলেন, এগুলো আসে। তারপরে কি দেখো এই যে বার্ট্রান্ড রাসেল, তিনি কোন দেশের কি যে একজন ব্রিটিশ ছিলেন, দেখো এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। তো এই টাইপের প্রশ্নগুলো তোমরা ওইটা পড়লেই পেরে যাবা। আমি যেটা তোমাদেরকে দেখাইলাম এতক্ষণ ধরে, এটা পড়লেই তোমাদের হয়ে যাবে, আর কোনো কিছু পড়তে হবে না। তিনি হচ্ছে কি ছিলেন, তিনি একজন মানে কি ছিলেন, ব্রিটিশ দার্শনিক ছিলেন। এই টাইপের প্রশ্নগুলো আসে। ওকে। এখন আমরা দেখবো হচ্ছে শিল্প এবং সাহিত্য রিলেটেড। শিল্প এবং সাহিত্য বলতে আমাদের আহ কি বলে, যেগুলো কালচারের সাথে আর কি কানেক্টেড জিনিস, হ্যাঁ, আমাদের না, ধরো ইন্টারন্যাশনাল কালচারের সাথে, এক এক পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন কালচার আছে, বিভিন্ন হচ্ছে সংস্কৃতি আছে। শিল্প বলতে বিভিন্ন ছবি টবি বোঝায়, হ্যাঁ, শিল্পীর কাজ কারবার আছে, সেইগুলাই হচ্ছে আমরা এখন থেকে পড়বো। ওকে। তো দেখো এখানে কি বলা আছে, লিথোগ্রাফি, এটা একটা কি ছাপ পদ্ধতির নাম। লিথোগ্রাফি বলতে পাথরের উপর ছবি আঁকাকে বলা হয়, এগুলা আসে। হ্যাঁ, ব্যাস রিলিফ, এটা কিভাবে, হ্যাঁ, কি বলা হয়, এটা মৃৎশিল্পের মধ্যে অন্তর্গত। এই যে এগুলা পাট শিল্প, টেরাকোটা, এই যে এই টাইপের জিনিসগুলা, হ্যাঁ, টেরাকোটা শিল্প কিভাবে ব্যবহার করা হয়, পোড়ামাটির ফলকের মধ্য দিয়ে এগুলা ব্যবহার করা হয়, এগুলা দেখলেই তোমরা বুঝবা। তারপরে এই যে লিওনার্দো দা ভিঞ্চি, কোথাকার, তার জন্ম কোথায়, তার তার বাসা কোথায়, হ্যাঁ, তিনি হচ্ছে ইতালির, তিনি ছিলেন একজন চিত্রশিল্পী এবং বিজ্ঞানী, লিওনার্দো দা ভিঞ্চি। এগুলো আছে। মোনালিসা কার তৈরি, মোনালিসা বলো তো দেখি, ক্রিকেটের মোনালিসা কাকে বলা হয়? মোনালিসা। তোমরা ফেসবুক চালাও না, হ্যাঁ, চালাইলে এগুলা বুঝতা। তোমরা মিমস কম দেখো। ফেসবুকের মোনালিসা বলা হয় আমাদের লিটন কুমার দাসকে। হ্যাঁ। যাই হোক, তো সেই বিখ্যাত মোনালিসা চিত্রটি হচ্ছে কার, এটা লিওনার্দো দা ভিঞ্চির তৈরি। মানে আহ, লিটন কুমার দাসকে আসলে মজা করেই বলা হয় নাকি হচ্ছে এমনিতে বলা হয়, এটা আসলে ডিপেন্ড করে অনেক সময়। হ্যাঁ, বিশেষ করে দেখবা তোমরা ওই যে লিলিপুট ফারহান, হুম, লিটন কুমার দাসের আসলে নামটা বেরি করছে সে। হ্যাঁ, ক্রিকেটের মোনালিসা মানে লিটন কুমার দাসে শর্ট, ক্রিকেটিং শট অনেক ভালো, এই জন্য তাকে আসলে না নিখুঁত বলা হয়, মজা করে আর কি। তো যাই হোক না কেন, তারপরে দেখো কি বলে, কি এটা, জিওকন্ডা, হ্যাঁ, এটা কে লিখছেন, এটা কার চিত্রকর্ম, এই এই টাইপের জিনিসগুলো তোমরা একটু করে বুঝবা। তো মোনালিসা এটা কি দিয়ে তৈরি, এটা একটা তৈলচিত্র। ওকে। মোনালিসা শিল্পকর্মটি কিসের উপর নির্মিত, এগুলা সবকিছু আছে এই যে মোনালিসা। ঠিক আছে। তারপরে এটা কোথায় চিত্রকর্মটি এখন রাখা আছে, এটা লুভের মিউজিয়াম প্যারিসে এগুলা সংরক্ষিত করা আছে। দ্য লাস্ট সাপার হইলো একটি চলচ্চিত্র, পৃথিবীর অন্যতম দেয়াল চিত্রের মধ্যে একটা হইলো দ্য লাস্ট সাপার। ওই যে দেখো না, যার লাস্ট সাপার নিয়ে ওই যে ঢাবিতে একজনকে খাবার দাবারের সময় মেরে ফেলা হইলো, শোনো না, একটা চোরকে।
খাবার দিয়ে তারপরেই তাকে খেটে মেরে ফেলা হইলো। তো এগুলা ওই ফিলোসফির সাথে কানেক্টেড বিষয়। তো এই যে তোমরা মনে করো যে তোমাদের কি মনে হয় না যে মুভিতে দেখো না, ইন্ডিয়ান মুভিতে এই রকমের তৈলচিত্র বা হচ্ছে মানে এই টাইপের জিনিসগুলা হচ্ছে তোমরা দেখো না অনেক সময় যে এগুলো এত দাম কেন? কারণ এক একটা তৈলচিত্র এক একটা ফিলোসফি এক একটা টাইম জোনকে কি বলে এক্সট্রাক্ট করে, মানে তোমার মনে করায় দেয়। এই যে লাস্ট সাপারটা তোমরা যদি দেখো, এইটার মধ্যে মানে এইখানে বলা হয়েছিল মানে এটা একটা মজার জিনিস, এটা মজার একটা জিনিস। এই লাস্ট সাপারের গল্পটা হইলো এই যে ইনি হচ্ছে রাজা, হ্যাঁ। তো এই পাশে কয়েকজন মন্ত্রী, এই পাশে কয়েকজন মন্ত্রী। এখন রাজা বলতেছে যে আমাকে হচ্ছে এই খাবারের পরে তোমাদের মধ্যে একজন কেউ মেরে ফেলবে, হ্যাঁ। তো তো এই সেটা খাবার টেবিলে বসে তিনি বলতেছিল, তো তখন সবাই এক একজন আর একজনকে বলতেছিল যে আসলে এই কাজ কে করবে, হ্যাঁ, এই কাজ তুমি করতেছো নাকি আমি করতেছি। তো এই ফিলোসফির ওপর এগুলা নিয়ে গঠিত। তো যাই হোক, তোমরা এগুলা পরে শিখবা, আপাতত এত জানার প্রয়োজন নাই। পরে এগুলা সম্পর্কে তোমরা অটোমেটিক্যালি জানবা বিভিন্ন ভাবে, বিভিন্ন অনুসারে যখন তোমরা পড়াশোনায় কানেক্টেড হবা। এগুলা তোমাদের ঘুরা পেঁচা তোমাদেরকে এগুলো জানতে বাধ্য করবে, বা ওই যে বলি না মিম মিম দেখা, মিম দেখতে দেখতে এগুলো শিখে যাবা। শেখার কোনো শেষ নাই, শিখতে যে কোনো ভাবে পারবা। তো এই 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 যে লাস্ট সাপার, তো এই শোন না ওই যে ঢাবিতে ওই খাওয়া দাওয়ার পরে মেরে ফেলানো হয়, হ্যাঁ। বলা হয়েছিল ওই ছেলেটাকেও যে তুমি, ও বলছিল যে আমি খাওয়া দাওয়া করতে চাই, ক্ষুধা লাগছে, ওরে ভাত দেওয়া হয়েছে, ও ভাত খাইছে, তারপরে ওকে আবার ইচ্ছা মতো গণধোলাই দেওয়া হয়েছে এবং সে মারা গেছে। সো এই এই জিনিসগুলা না আসলে কানেক্টেড, বছরের পর বছর একটা টাইমের পর টাইম হয়, হ্যাঁ। এবং এগুলা হচ্ছে রিলেটেড, এগুলা রিলেটেড, হ্যাঁ, যে তোমাকে যে খাবার দিচ্ছে, যে তোমার সাথে আসলে মানে পৃথিবীতে কেমন হয় বলো তো দেখি, যে কোন মানুষটা সবচাইতে বড় শত্রু হয়ে যাবে তোমার, যে মানুষটা সবচাইতে বেস্ট ফ্রেন্ড তোমার, বা সবচাইতে আহ, ভালো কোনো না কোনো এক সময় ছিল পৃথিবীতে। খারাপ সম্পর্ক হয়ই হচ্ছে ভালো মানুষের সাথে। তুমি যাকে চিনো না, বা ধরো তোমার সাথে যার সম্পর্কই নাই, তার সাথে কোনোদিন তোমার খারাপ সম্পর্ক হবে না, হাই হ্যালো সম্পর্ক যার সাথে, ওর সাথে তোমার খারাপ সম্পর্ক হওয়ার কোনো চান্সই নাই। সবচাইতে খারাপ সম্পর্ক দেখবা ভাই ভাই হচ্ছে, হ্যাঁ। তারপরে দেখবা কাজিনের মধ্যে হচ্ছে, হ্যাঁ। অনেক সময় বাবা মার সাথেও অনেকে খারাপ সম্পর্ক করে ফেলে। তার মানে সবচাইতে প্রিয় মানুষগুলা তোমার কোনো না কোনো এক সময় গিয়ে সবচাইতে খারাপ মানুষ হবে, হ্যাঁ। তো এইটা হইলো বিষয়, এইটা হইলো বিষয়। এই জন্য যেই মানে তোমার যত ভালো মানুষই হোক না কেন, হ্যাঁ, তোমার কিছু জিনিস প্রাইভেসি মেনটেন করা উচিত, যেগুলা তোমার লাইফ হেল করে দিতে পারে, তোমাকে একদম মানে তোমার লাইফ একদম ধ্বংস করে দিতে পারে এমন কোনো কিছু জিনিস, সে তোমার যেই হোক না কেন, হ্যাঁ। তোমার ফিউচার হাজবেন্ড হোক, তোমার বাবা মা হোক, তোমার বন্ধু বান্ধব হোক, কিছু জিনিস আছে যেগুলা নিজের মধ্যে রাখতে হয়। কিছু জিনিস আছে যেগুলা, যে কথাগুলা, যে ইনফরমেশন গুলা, এগুলা আসলে শেয়ার করতে হয় না, হ্যাঁ। তো এগুলা হচ্ছে মানে তুমি যদি মনে করো যে ভাইয়া তাইলে তো এত অবিশ্বস্ততার মাধ্যমে আসলে পৃথিবীতে টিকে থাকা যায় না, পৃথিবীতে আসলে একটা মানুষ টিকতে পারবে না, দেখো অবিশ্বস্ততা আর বিশ্বস্ততার কোনো প্রশ্ন এই জায়গাতে নাই, হ্যাঁ। টাইম একটা বিষয়, টাইম আসলে কখন কি করবে, কোন জিনিস কোথায় নিয়ে যাবে, এটা তুমিও জানো না, কেউই জানে না, হ্যাঁ। দেখা গেল যে তুমি তাকে বিশ্বাস করো, সেও তোমাকে বিশ্বাস করে, বাস একটা মিস মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে তুমিও এমন একটা কাজ করে ফেললা, বা সেও আর একটা কাজ করে ফেললো, যেটা আসলে তোমার বড় ক্ষতি করে দিল বা তার বড় ক্ষতি করে দিল। মানে জেনে বা না জেনে, হ্যাঁ, শয়তান তো আমাদের সবসময় ঘুতাবে যে তুই ওরে বাঁশ দে, ওই তুই ওরে হ্যাঁ এইরকম করে উড়াইয়া দে। তো এইগুলা তো শয়তানের সব সময়, শয়তানের প্ররোচনায় তো মানে কে সবাই পড়ে গেছিল, তাই না? আদম হাওয়া দুইজন মনে করো শয়তানের প্ররোচনায় পড়ে গেছিল, আর তুমি আমি তো সাধারণ মানুষ, তাই না? তো বিষয় হলো এই 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 লেভেলের শয়তানের পাওয়ার। সো এই জন্য কিছু জিনিস তোমাকে প্র্যাকটিক্যালি ভাবতে হবে, ওকে। সো যাই হোক, এই যে উল্টা পাল্টা কথা বলা লাগে এই জিকে পড়ানোর জন্য, এ হইলো মেইন সমস্যা জিকে পড়াইতে, ওকে। তো যাই হোক, এই যে ভার্জিন অফ দ্য রকস, হ্যাঁ, এই সব শিল্পের স্রষ্টা কি লিওনার্দো দা ভিঞ্চি, হ্যাঁ, এগুলা একটু করে ভালো করে দেখবা, এগুলা সবগুলা দেখবা। লাস্ট সাপার, এই লাস্ট সাপার তৈরি করতে সময় লেগেছিল কত বছর, 3 বছর। এইগুলা একটু করে দেখবা, ওকে। লাস্ট জাজমেন্ট, এটা হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলোর একটা তৈরি, ওকে। এগুলা সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার এটা হচ্ছে একটা বিখ্যাত ভিনসেন্ট ভ্যান গোগের একটা সবচাইতে ভালো চিত্রকর্ম। তো এগুলো একটু করে পড়বা। মুখে আমার কি হইলো? হুম। আচ্ছা ঠিক আছে, তো এইগুলা সবগুলো একটু করে দেখবা, হ্যাঁ, সবগুলো একটু করে দেখবা। এগুলা এই যে তোমরা মেয়েরা দাও না দ্য স্টেরি নাইটের
কি বলে, ইয়া দাও না, যে ফটো দিয়ে সেগুলাতে ছবি লাগায়া দাও, স্টারি নাইট। তো সেই স্টারি নাইট হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগের একটা শিল্পকর্ম। তোমাদের তো ফেসবুকে মানে তোমাদের না, আমার আর কি ফেসবুকে যত ফ্রেন্ড আছে, বিশেষ করে আমাদের ক্যাম্পাসের ফ্রেন্ড, হ্যাঁ, তারপরে আমার অন্য আলাদা ক্যাম্পাসের মেয়ে ফ্রেন্ড যেগুলা আছে আমার ফেসবুকে, তো তাদের বেশিরভাগই আমি দেখছি যে তারা স্টারি নাইটকে হচ্ছে ইয়া করে, হ্যাঁ, স্টারি নাইটের মাঝে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তাদের ছবিটা বসায় দেয়, হ্যাঁ। সো এটা ভালো দিক যে একটা শিল্পকর্মকে তারা আলাদা একটা আধুনিক শিল্পকর্মে নিজেকে সেই স্টারি নাইটের কুইন মনে করে, তো এটা তো আসলে ঠিক, হ্যাঁ, করতেই পারে। তো যাই হোক না কেন, এগুলা হচ্ছে মজাদার জিনিস, এগুলা করা ভালো, হ্যাঁ। তারপরে দেখো এই যে গোয়ার্নিকা সংরক্ষিত আছে কোথায়, মাদ্রিদে, মানে স্পেনের মাদ্রিদ সিটিতে, এগুলা। তারপরে এগুলা, এই যে মাদ্রিদ কিন্তু একটা হচ্ছে কি বলে, স্পেনের মধ্যে সবচাইতে দেখার ভালো জিনিস, হ্যাঁ। বিভিন্ন পর্যটন বিষয়ক যে ব্যাপার স্যাপার গুলো, এগুলো মাদ্রিদ থেকেই কাউন্ট করা, মাদ্রিদ থেকে এগুলাকে দেখানো হয়, হ্যাঁ। মাদ্রিদ বলতে ওই রিয়াল মাদ্রিদ, মাদ্রিদই, হ্যাঁ। ওই যে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এগুলা তোমরা দেখো ওই স্পেনেরই এগুলা সবগুলা। ওকে। তারপরে দেখো সালভাদর ডলি, এগুলা তিনি একজন কে ছিলেন, এগুলা আসে পরীক্ষাতে, চিত্রশিল্পী ছিলেন। তো এই এই সবগুলাই সবগুলাই খুবই ইম্পর্টেন্ট। মানে আন্তর্জাতিক এই ধরনের অদ্ভুত প্রশ্ন থেকে তুমি যদি বাঁচতে চাও, তোমাকে এগুলা খুব ভালো করে মাথায় রাখতে হবে। ওকে। তো এইখান থেকে আশা করি তোমরা এগুলা সবগুলাই দেখবা। এই যে পঞ্চ ইন্দ্রিয় তৈলচিত্র, মকবুল হোসেন, হ্যাঁ, এগুলা তৈরি করছেন, এগুলা সবগুলা একটু করে দেখবা, হ্যাঁ। সবগুলাই একটু করে দেখবা, সবগুলাই একটু করে দেখবা, হ্যাঁ। তো কে কোথায় জন্মগ্রহণ করছে, এগুলা একটু করে সবগুলাই দেখবা। এখান থেকে সবগুলা, অনেকগুলা অনেকগুলা আছে যেগুলা বারবার, মানে এগুলা এত বেশি আছে কেন, কারণ এগুলা থেকে বারবার অনেক বেশি প্রশ্ন আসছে। হুম। বারবার এগুলা থেকে অনেক বেশি প্রশ্ন আসছে। আর এই যে কালার করে দেওয়া আছে, এগুলা তো বুঝতেও সুবিধা হবে, আর তোমাদের কাছে তো পিডিএফটা আছেই, সেই পিডিএফটা বের করবা। আর এটা একটু করে তোমরা একবার চাইলে রিডিং করতে পারো, মানে জাস্ট এগুলা রিডিং করবা, আপাতত মুখস্থ এখনই করার দরকার নেই। প্রথমবার রিডিং করো, তারপরে আরো একবার, মানে তুমি যদি এটাকে 10 বার রিডিং পড়ো, মানে 10 বার বলতে এইখানে তোমার 6 পেজ, তার মানে ধরো একবার রিডিং পড়তে তোমার কত মিনিট করে লাগবে, ধরো একবার রিডিং পড়তে 20 মিনিট করে লাগবে, তারপরে 6 × 2 = 12, 120 মিনিট। 120 মিনিটে তুমি 6 বার রিডিং পড়তে পারবা তোমার পিডিএফটাকে। তুমি যদি 6 বার রিডিং পড়ো, আমার মনে হয় তুমি অনেক কিছু জেনে ফেলবা। ওকে। এমনি রিডিং পড়বা, হ্যাঁ, এমনি রিডিং পড়বা এইভাবে। তারপরের বারে গিয়ে এই যে আবার আমরা এই পরের ব্যাচে আবার শূন্য থেকে শুরু করব, তখন এগুলাকে মুখস্থ করবা। রিডিং পরে আগে ওগুলাকে একটু ক্লোজ করে নিবা, হ্যাঁ, যে এগুলা তুমি পরিচিত। যখন তোমার পরিচিত মনে হবে, পরের বার গিয়ে মুখস্থ করলা, সমস্যা কি, টাইম তো আছে, আমরা তো ধীরে ধীরে আগাচ্ছি। ওকে। সেইভাবে এগুলাকে সুন্দর করে করে সবগুলা এগুলা এখান থেকে পড়বা। ওকে। এই লিথিওগ্রাফি কি, এটা হচ্ছে ছাপচিত্রের একটা পদ্ধতি, কিছুক্ষণ আগেই দেখলাম, দেখছো, এগুলা ঢাবিতে আসা প্রশ্ন, এগুলা ঢাবি বি ইউনিটে আসা প্রশ্ন। ওকে। এগুলা। তারপরে দেখো পটচিত্র একটা কি, ঢাবিতে আসা প্রশ্ন, অদ্ভুত অদ্ভুত প্রশ্ন এইখান থেকে আছে, মাটির পাত্রে পাকা, হ্যাঁ। তারপরে যে লা গোয়ারকন্ডা, এটা কার তৈরি, লিওনার্দো দা ভিঞ্চির তৈরি। ওকে। এগুলা। এখন আমরা দেখবো হচ্ছে স্থাপত্য এবং ঐতিহ্য। মানে স্থাপত্য বলতে বিভিন্ন স্থাপনা, হ্যাঁ, আর্কিটেকচার যারা আছে, আর্কিটেক্ট যারা ধরো কোনো কিছুর ভবন নির্মাণ করে, বড় বড় স্থাপনা নির্মাণ করে, হ্যাঁ, তারা তারা আসলে কারাকে। ওকে। তো এই দেখো বুর্জ খলিফা, আইফেল টাওয়ার, এই টাইপের জিনিসগুলো আমরা দেখবো। দেখো পৃথিবীর সবচাইতে উঁচু ভবনের নাম হলো বুর্জ খলিফা, হ্যাঁ। বিশ্বের সবচাইতে বর্তমানে বর্তমানে এটা উঁচু, হ্যাঁ, এবং এর উচ্চতা কত, এত মিটার, এটা কোথায়, দুবাই অবস্থিত, তাই না? তোমরা দেখো না দুবাইয়ের বুর্জ খলিফা, এগুলা বিভিন্ন সিনেমাতে দেখা যায়, এগুলা তো তোমরা দেখো। তো সেইগুলা এখানে বলা আছে, হ্যাঁ। এটা কোথায় দেখো, এটা আরব আমিরাতে, এগুলা সবগুলা ভাগ করে দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে, এম্পায়ার টাওয়ার, এটা কোথায়, ওয়াশিংটনে, হ্যাঁ। তো এগুলা বলা আছে। আজকে কয়, আজকে হচ্ছে কত তারিখ, 12 তারিখ, ও কাল তো 11 তারিখ গেছে, হ্যাঁ, 9/11 তো সম্পর্কে জানছো। তো এগুলা হচ্ছে সাম্প্রতিক বিষয়, পড়তে গেলেও তোমাদের কাছে আসবে, হ্যাঁ। তো এগুলা বিভিন্ন সময়, যে আইফেল টাওয়ার কোথায় অবস্থিত, আইফেল টাওয়ার হচ্ছে প্যারিসে অবস্থিত, এগুলা বিভিন্ন সময় আসে। হুম। ল্যান্ডমার্ক কিছু বড় বড় জিনিস যেগুলা আছে, বেশি উল্লেখযোগ্য যেগুলা বড় বড় স্থাপনা কোথায় অবস্থিত, এগুলা আসে। তার মানে তোমরা খালি দেখবা স্থাপনার নাম কি এবং সেটা কোথায় অবস্থিত, এইভাবে এই অংশটা পড়বা, এইভাবে এই অংশটা পড়বা, তাহলেই তোমাদের এখান থেকে হয়ে যাবে। সবগুলাই এভাবে পড়বা, যা যা এখানে আছে সবগুলাই এখানে পড়বা। সবচেয়ে উঁচু ভবনের নাম কোথায়, এই যে আহ বুর্জ খলিফা সংযুক্ত আরব আমিরাতে, হ্যাঁ, দুবাইয়ে, হ্যাঁ, এগুলা। এম্পায়ার টাওয়ারের অবস্থান কত। এখন দেখো হচ্ছে পুরস্কার এবং সম্মাননা। এখন আমি তোমাদের একটা ভালো উপায় শিখাই দেই, এই পুরস্কার এবং সম্মাননা থেকে নোবেল পুরস্কার তো প্রতি বছরই তো নোবেল পুরস্কার পাচ্ছে কেউ না কেউ। তো অ্যাডমিশনের সময় রানিং শুধুমাত্র কারা নোবেল পুরস্কারে বিভিন্ন পুরস্কার পাচ্ছে, হ্যাঁ,
যে কোনো পুরস্কার সাম্প্রতিক সালে যেগুলা হচ্ছে, সাম্প্রতিক সালে সেগুলা সবচাইতে আসার সম্ভাবনা বেশি। সাম্প্রতিক সালে বলতে তোমার এই সালে, হ্যাঁ, তোর এই যে 26-এ বা 25-এ কারা পাবে, তো এই টাইমগুলার যারা পাবে সেইগুলা থেকে সবচাইতে বেশি প্রশ্ন আসে এই পুরস্কার রিলেটেড। এবং পুরস্কার রিলেটেড আগে যেগুলা প্রশ্ন হয়েছিল সেগুলা হচ্ছে ডাইনামিক প্রশ্ন না, হ্যাঁ, স্ট্যাটিক প্রশ্ন, আটকে থাকা প্রশ্ন। সেগুলা দেখো কেমন, যে নোবেলের এই প্রবর্তন করে কে, এটা হলো আলফ্রেড নোবেল। তার কোথায় তিনি কোথানকার আদিবাসী বাসিন্দা ছিলেন, তিনি সুইডেনের লোক ছিলেন, হ্যাঁ। তো তিনি ডাইনামাইট আবিষ্কার করেছিলেন এবং সেই ডাইনামাইটের টাকা দিয়েই এখন পর্যন্ত নোবেল পুরস্কারের, তিনি যে দানটা করে গেছে তা দিয়েই নোবেল পুরস্কার করা হয়। এগুলা এখান থেকে দেওয়া আছে, হ্যাঁ। সুইডেন থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়, কত সাল থেকে দেওয়া হচ্ছে এগুলা চেঞ্জ হয় না প্রশ্ন, হ্যাঁ, কিন্তু এগুলা থেকে প্রশ্ন আসে কম। আসে হচ্ছে এই যে সাম্প্রতিক রানিং গুলা থেকে। সো যখন এই বছর নোবেল দেওয়া হবে বা বিভিন্ন পুরস্কার দেওয়া হবে, সেগুলাকে তোমরা ভালো করে সাম্প্রতিক থেকে পড়বা, মানে পুরস্কার সাম্প্রতিক থেকে পড়তে হয়। তারপরেও এখানে দেওয়া আছে যে এখন পর্যন্ত নারীরা কতজন পাইছে, কয়টা বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়, হ্যাঁ, কত সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়, এগুলা প্রথম শান্তিতে নোবেল পুরস্কার, মেয়ের নাম, নারীর নাম কি, এই টাইপের জিনিসগুলো আসে। ম্যারি কুরি কতবার নোবেল পুরস্কার পাইছে, হ্যাঁ, প্রথম কবে পাইছে, এই টাইপের জিনিসগুলো এখান থেকে পড়লেই তোমরা সবকিছু পেয়ে যাবা। বাট ওই যে যেটা রানিং সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, রানিং নোবেল পুরস্কার, মানে আমি লাস্ট কয়েক বছর থেকে দেখতেছি নোবেল পুরস্কার নিয়ে প্রশ্ন আসলেই রানিং যেগুলা, যে এই বছর কে পাইছে এটাতে, হ্যাঁ, তার বাসা কোথায়, জন্মস্থান কোথায়, এই টাইপের জিনিসগুলো আসে, কতজন মিলে এখানে পাইছে, দ্বৈতভাবে পাইছে কিনা, অর্থাৎ সাম্প্রতিক থেকে এই নোবেল পুরস্কার থেকে তোমাদের প্রশ্ন আসবে। তারপরেও আগের তথ্যগুলা তোমরা যদি দেখতে চাও এইখান থেকে সবগুলা দেখবা, আগের তথ্যগুলা সবগুলাই দেখবা, আগের তথ্যগুলা সবগুলাই দেখতে পারো, ওকে। এই যে কে প্রবর্তন করে, হ্যাঁ, এই টাইপের প্রশ্নগুলা, কোন কোন বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়, হ্যাঁ, সবগুলোতে এমন টাইপের বিষয় আসে। এখন আমরা বলবো সব থেকে কম প্রশ্ন আসা টপিক, মানে প্রশ্ন আসে না কোন টপিক থেকে, এই টপিক থেকে প্রশ্ন আসে না একদম, খেলাধুলা থেকে। শুধুমাত্র প্রশ্ন আসার চান্স আছে কি জানো, বড় কোনো বৈশ্বিক আসর। বৈশ্বিক আসর বলতে কি, ধরো অলিম্পিক হইলো, অলিম্পিক, অলিম্পিক, বিশ্বকাপ, তাও আবার বিশ্বকাপ ফুটবল যদি হয়, হ্যাঁ, ফুটবল বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপ বলতে কি বোঝানো হচ্ছে, ধরো 26-এ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে, হ্যাঁ, ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে, হ্যাঁ, যুক্তরাষ্ট্রে তো হচ্ছে, তো এই এই টাইপের জিনিসগুলা। তারপরে ধরো 30-এর বিশ্বকাপ কোথায় হবে। সো এই টাইপের জিনিসগুলো আসে, আর ক্রিকেট রিলেটেড প্রশ্ন খুবই কম আসে। আর বাংলাদেশ ইদানিং ক্রিকেটে খুবই বাজে একটা অবস্থা, ধরো হংকং মংকং এর সাথেও খুবই কষ্ট করে জেতা লাগতেছে। সো বাংলাদেশের ক্রিকেট আসলে একটা টাইম পিরিয়ড থাকে না, যে ধরো 2015 সাল থেকে 2019 সাল, হ্যাঁ, এই 4 বছর, এই 4 বছর মনে করো বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণযুগ আমাদের জেনারেশনের। আমরা এই টাইমটাতে ক্রিকেট দেখে বড় হয়েছি। মানে এই টাইমে ধরো বাংলাদেশে ফুটবল অত বেশি ফেমাস ছিল না, প্লেয়ার ছিল না, ক্রিকেটটাই ফোকাস ছিল, এই সময় ক্রিকেট ভালোও খেলতো বাংলাদেশ, হ্যাঁ। সো তখন, তখনকার হিসাবে, কিন্তু এই যে লাস্ট 5-6 বছর ধরে কি ক্রিকেটে মানুষ খেলা দেখে না। আমি নিজেই আর ক্রিকেট খেলা দেখি না, আমি ক্যাম্পাসে আসার পর থেকে ক্রিকেট খেলা দেখা বন্ধ করে দিছি, তাই আমি মনে করো এখন ফুটবল খেলা দেখি। আগেও দেখতাম, আগে ফুটবল খেলা যে মানে দেখা হইতো, মনে করো যখন ছোট ছিলাম তখন বিভিন্ন লিগের খেলা দেখা হইলে রেগুলার দেখা হইতো না, ছোট মানুষকে লিগের খেলা রেগুলার দেখতেও দিত না। সো এই এই হইলো অবস্থা। তো হালচাল যেটার খারাপ সেটা সম্পর্কে প্রশ্ন কম আসবে, ওকে। তারপরেও ক্রিকেট নিয়ে যা যা প্রশ্ন আসছিল সেগুলা এখানে দেয়া আছে, হ্যাঁ, ক্রিকেটের বিভিন্ন বিষয় এইখানে দেয়া আছে। তো এইগুলা পরীক্ষাতে খুবই কম আসে, যে ক্রিকেট দৈর্ঘ্য কত, হ্যাঁ, বলের কি বলে প্রস্থ কত, কত আউন্স হবে, এগুলা আসে না আর, হ্যাঁ, এগুলা আসে না। তারপরেও কিছু রেকর্ড আছে, যে রোহিত শর্মা, ব্র্যান্ডন ম্যাককালাম, হ্যাঁ, এগুলা সম্পর্কে কিছু রেকর্ড আছে, তোমরা একটু করে রেকর্ড গুলা দেখতে পারো, না দেখলেও সমস্যা নাই, মানে প্রশ্ন কম আসবে এগুলা, এগুলা কম আসবে, ওকে। এগুলা খুবই কম আসবে, এগুলা খুবই কম আসবে। ফুটবল সম্পর্কে একটু ভালো করে দেখবা, ফুটবল নিয়েই, খেলাধুলা থেকে ফুটবল আর অলিম্পিক থেকে বেশি প্রশ্ন আসে, আর অন্য গেমস থেকে অত বেশি আসে না। দেখো, ফুটবল খেলার জন্ম কোথায় হয়, ফুটবল খেলার জন্ম চীনে হয়। আধুনিক ফুটবলের জনক কোথায়, আধুনিক ফুটবল বলতে ফুটবলের নিয়ম কানুন বলো, বিভিন্ন জিনিসপাতি বলো, এগুলা কোথায় সবচেয়ে ভালোভাবে তৈরি করা হয়, এগুলা হচ্ছে ইংল্যান্ডে তৈরি করা হয়, ওকে। টোটাল ফুটবলের কি বলে জনক কাকে বলা হয়, হ্যাঁ, টোটাল টোটাল ফুটবলের জনক মানে কোন দেশের, এগুলা একটু করে আসে, তোমরা এটা দেখবা।
খেলাধুলা রিলেটেড আসলে অত ইম্পর্টেন্ট কোনো কিছু নাই। ইম্পর্টেন্ট বলতে ওই সাম্প্রতিক কোথায় বিশ্বকাপ হবে, এই যে এগুলো আসতে পারে। 2026 সালে কততম বিশ্বকাপ? 23তম বিশ্বকাপ ফুটবল এটা অনুষ্ঠিত হবে, হ্যাঁ। 26-এর 23তম বিশ্বকাপে টোটাল দল থাকবে কয়টা? 48টা। এখন নর্মালি কতগুলা ছিল? কয়টা, 32টা না 38টা না 36টা দল ছিল। এর থেকে বেড়ে বেড়ে গেছে, কিন্তু 48টা হয়েছে, হ্যাঁ। তারপরে বিশ্বকাপ ফুটবল দেখো 16টা ভেন্যু আছে, মানে 16টা শহরে এটা কি করা হবে, অনুষ্ঠান মানে অনুষ্ঠিত করা হবে। 26 সালে বিশ্বকাপ ফুটবলে হচ্ছে 104টি খেলা টোটাল অনুষ্ঠিত হবে, মানে এই কয়েকটা জাস্ট খালি পড়বা খেলাধুলা থেকে, এই ইনফোগুলা খুবই ভালো করে পড়বা। 26 সালে 23তম ফিফা বিশ্বকাপ কোথায়? কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে, হ্যাঁ। মানে পাশাপাশি তিনটা দেশে আসলে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে, ওকে। তারপরে দেখো ফিফা হচ্ছে এটা কত তারিখে অনুষ্ঠিত হবে, কত তারিখ থেকে? 21 জুন এবং 19 জুলাই, হ্যাঁ। ফিফা বিশ্বকাপ ফুটবল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এত তারিখ থেকে কি এটা উদ্বোধনী অনুষ্ঠান মনে হয়, যাই হোক না কেন, ওকে। তারপরে দেখো পেলে হচ্ছে ফুটবল কিংবদন্তি, তো পেলের কথা তো মনে করো তোমাকে পড়তেই হবে, কারণ পেলের খেলা দেখার জন্য মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধ করে খেলা দেখছে, তাই না? সো এই সমস্ত আসলে ব্রাজিল, মানে আগের তুমি যদি সেন্স চিন্তা করো, ব্রাজিলের মানুষজন মানে দৈহিকভাবে অনেক বেশি শক্তিশালী ছিল, হ্যাঁ। দৈহিকভাবে অনেক বেশি শক্তিশালী ছিল অন্যান্য দেশের থেকে, এই জন্য তারা অনেক বেশি অ্যাডভান্টেজ পাইছে। আর ব্রাজিলে মনে করো এখনো আধুনিক যুগে গিয়েও তুমি পাবা হচ্ছে মানুষের ড্রিম থাকে জন্মগতভাবে, তারা খেলোয়াড় হতে চায়। আমাদের এখানে জন্মগতভাবে কি হইতে চায়? ধরো আমরা জন্মগতভাবে হইতে চাই যে আমাদের ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, কিন্তু ব্রাজিলের পোলাপান হচ্ছে জন্মগতভাবে, আর ব্রাজিলে হচ্ছে দেখবা অনেক বস্তির পোলাপান, মানে যারা বস্তি থেকে আসে, হ্যাঁ। এই সমস্ত পোলাপানই পরবর্তীতে বড় বড় স্টার হয়ে যায়, মানে খুবই নিম্নবিত্ত পরিবারের পোলাপান। ব্রাজিলে দেখবা, মানে ব্রাজিল সম্পর্কে যাদের একটু ধারণা আছে, অনেক বস্তি আছে ওইখানে, হুম। সেইগুলা থেকে মনে করো পোলাপান খেলে। তোমরা ওই যে কি বলে, অ্যান্টনির একটা হচ্ছে ইয়া শুনতে পাবা, আহ অ্যান্টনি এখন হচ্ছে রিয়াল বেটিসে গেছে, হ্যাঁ। আগে তো ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতো। তো অ্যান্টনির একটা লাইফ হিস্ট্রি আছে, যে বিশ্বকাপের আগে 22 বিশ্বকাপের আগেই বলা হয়েছে যে অ্যান্টনি যখন ছোটবেলায় খেলতো, যে মাঠে খেলতো ওই মাঠে মনে করো ইয়া থাকতো, যে কাঁচ থাকতো, তারপরে মনে করো ইটের যে ইট ভাঙার পরে যে ভাঙা অংশগুলো এগুলা থাকতো, তার উপর তারা মনে করো খেলছে, হ্যাঁ। সো ব্রাজিল কিন্তু এগুলো বানায় না, এগুলো আসলে ওইভাবেই তৈরি হয়, ব্রাজিলের কালচারটাই এমন, হ্যাঁ। ফুটবল ভিত্তিক একটা ওদের আগে থেকেই, সেটাই এখন না। এখন ধরো ব্রাজিলের পোলাপান মনে করো সব আধুনিকতার ছোঁয়া পাইছে, ইউরোপিয়ান ছোঁয়া পাইছে, এগুলা ছোঁয়া পাওয়ার কারণে লাক্সারি লাইফ লিড করতেছে, এই জন্য ব্রাজিলের ফুটবলের এত বাজে দশা এখন, হ্যাঁ। শুধুমাত্র যে ব্রাজিল মনে করো এই 2002-এর পর থেকে আর বিশ্বকাপ কেন পাচ্ছে না, কারণ তাদের সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে গেছে, ইউরোপ ভিত্তিক তাদের মনে করো দলের প্রতি যে ডেডিকেশন থাকা দরকার এইটা আর কি নাই, এইটা কমে গেছে। তাদের দেখবা যে লিগ খেলে বেড়াইতেছে সব দেশে, হ্যাঁ। লিগের তাদের মেইন টার্গেট থাকে, লিগের আমার প্রত্যেকটা ম্যাচ খুব ভালো করতে হবে। সো এই ধরনের ডেডিকেশন দিয়ে তুমি দেশকে আগায় নিয়ে যেতে পারবা না, ওকে। তো এই যে ইউরোপিয়ান ছোঁয়া মনে করো ব্রাজিলের নষ্টের মূল কারণ। ব্রাজিল নষ্টই হয়েছে প্লেয়ারদেরকে ইউরোপে এত বেশি লাক্সারি লাইফ দিয়ে, হ্যাঁ। সো যাই হোক না কেন, এগুলা অনেক বেশি ফ্যাক্টর। তো এই যে পেলে টেলে এরা কিন্তু এইসব মানে জাস্ট দেশকেই রিপ্রেজেন্ট করাইছে, তাই না? তারপরে দেখো ফুটবল খেলা কি, পেলের জন্ম হয় কোথায়, কালো মানিক বলা হয় কাকে, প্লেকে, এগুলো নিয়ে প্রশ্ন আসে। তারপরে কি দেখো এই যে ডিয়াগো ম্যারাডোনা, ইনি হচ্ছে আর একজন লেজেন্ড, তিনি আর্জেন্টাইন লেজেন্ড, তাই না? সো এই যে মনে করো সাউথ আমেরিকান যে ফুটবল আছে, এই সাউথ আমেরিকান ফুটবলটা বলা হয় ফুটবলের শৈল্পিক ফুটবল, হ্যাঁ। তোমরা দেখবা যে এই যে এখন কিন্তু সাউথ আমেরিকান ব্রাজিল, আর্জেন্টিনা, আর্জেন্টিনা 22 সালে যদি শৈল্পিক ফুটবল খেলতো, হ্যাঁ, তাহলে কিন্তু তারা বিশ্বকাপে পাওয়ার চান্স কম ছিল। আর্জেন্টিনা এখন কোন স্টাইলে ফুটবল খেলে দেখবা, ইউরোপিয়ান স্টাইলে তারা ফুটবল খেলে। ব্রাজিল কিসের মধ্যে ছিল এই 22 বিশ্বকাপের আগে? তারা ছিল ওই যে শৈল্পিক স্টাইলে, মানে তাদের যে একটা নিজস্ব কালচার আছে, হ্যাঁ। যে ইউরোপিয়ান মনে করো লং পাসে খেলা, হ্যাঁ, লং পাসে বল দিয়ে গোল করবে, হ্যাঁ। তারপরে ধরো কাউন্টার অ্যাটাক, এই ধরনের যে স্টামিনা টাইপের যে জিনিসগুলো, এগুলো তো ইউরোপের টিকি টাকা থেকে সিস্টেম হয়েছে। সো এইগুলা হচ্ছে মনে করো ব্রাজিল অ্যাডপ্ট করতে পারে নাই, বাট ব্রাজিলও দেখতেছে যে এইগুলা না করলে আসলে সম্ভব না। তোমরা দেখবে এই যে এখন ব্রাজিলের খেলার ধরন চেঞ্জ হয়ে যাবে, ইউরোপিয়ান ফ্লেভার তাদের মধ্যেও চলে আসবে, যেটা আর্জেন্টাইনরা মনে করো 2014 সাল থেকে করতেছে, করে দেখো তারা 22 সালে বিশ্বকাপ পেয়ে গেছে। ব্রাজিল এখন শুরু করছে, দেখবা আগামী কত 26, 30 অথবা 34 এর মধ্যেই তারা একটা সাকসেস পেয়ে যাবে। সো এই এই হইলো বিষয়, মানে ব্রাজিলের বা ব্রাজিল না, ব্রাজিল আর্জেন্টিনা যাই বল না কেন, ওই সাউথ আমেরিকান যে কান্ট্রিগুলো আছে দক্ষিণ আমেরিকার, তো সেই ফুটবলগুলোর একটা করে ঐতিহ্য ছিল, যেগুলো এখন হারায় যাচ্ছে সময়ের কারণে, হ্যাঁ।
সেটা অনেক ইফেক্টই আছে, তো এগুলো আমরা না বলি। তো এই যে ডিয়াগো ম্যারাডোনা বলো, প্লে বলো, ডিয়াগো ম্যারাডোনাকে যদি তুমি চিন্তা করো ইতিহাসের সর্বসেরা আর্জেন্টাইন প্লেয়ার হিসাবে, হ্যাঁ, তারপরে ধরো ওই টাইম জোনের মধ্যে তিনি সর্বসেরা, তারপরে ধরো পেলে, পেলে তো মনে করো ফুটবলের রাজপুত্র তাকে বলা হয়, তাহলে বোঝো যে ওই লেভেলের প্লেয়ার এখন বের হয় না, ওই লেভেলের প্লেয়ার আর কি নাই। হ্যাঁ, সেইগুলো অনেক সময় আসে। দেখো তিনি কোথাকার আদি ছিলেন, প্লেয়ার ছিলেন, আর্জেন্টাইন প্লেয়ার ছিলেন, হ্যাঁ। তো এগুলা এগুলা সবগুলো একটু করে তোমরা দেখবা, এগুলা আসে। এই দেখো পরপর ব্যালন ডিওর 3 বার বিশ্বসেরা ফুটবল কি লিওনেল মেসি, হ্যাঁ। মেসির স্বর্ণযুগ বলা হয় কোন টাইমে? পেপ গার্দিওলার আমলে, বার্সেলোনায় যখন তিনি ছিলেন, তাই না, ওই সময়। তারপরে কি দেখো যে আন্তর্জাতিক সর্বোচ্চ গোলদাতা কে? এখন পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর সবচাইতে বেশি গোল আছে। এগুলো একটু করে দেখবা, হ্যাঁ, এগুলো একটু করে দেখবা। তারপরে এশিয়ান কাপ ফুটবলের নাম কি? মারদেকা, হ্যাঁ। তারপরে 1969 সালে যুদ্ধ সংঘটিত হয়েছিল, ফুটবল যুদ্ধ, ঠিক আছে। এগুলা দেওয়া হয় কোথা থেকে? তারপরে সবচাইতে ধনী ক্লাবের নাম কি বর্তমানে? রিয়াল মাদ্রিদ। তারপরে দেখো এখানে হচ্ছে ফিফা কত সালে প্রতিষ্ঠিত হয়, এগুলা বেসিক তথ্য আসে, হ্যাঁ। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা সদর দপ্তরের কোথায়? জুরিক, সুইজারল্যান্ডে, হ্যাঁ। ফিফার প্রেসিডেন্ট ইনফাস্তিনো এখন বর্তমানে আছে। সো এইগুলা তোমাদের বেসিক খেলাধুলা রিলেটেড প্রশ্ন হয়, ওকে। তো এইগুলা দেওয়া হয়। ক্রিকেট খেলার জন্ম কোথায়? ইংল্যান্ডে। ক্রিকেট ফুটবল দুইটাই। ক্রিকেট পিচের দৈর্ঘ্য এমন টাইপের আসতে পারে। অন্যান্য খেলাধুলার মধ্যে কি দেখো, এই যে দাবা খেলা, দাবা খেলায় গ্র্যান্ড মাস্টার সর্বোচ্চ খেতাব, হ্যাঁ। নিয়াজ মোরশেদ ছিলেন আমাদের। তো এইগুলা এইভাবে দেওয়া আছে, এগুলা দেওয়া আছে। টেনিস, টেনিস থেকে প্রশ্ন অত বেশি আসে না। তারপরেও তোমরা টেনিসের একটা ব্যাপার দেখবা, হ্যাঁ, যারা প্রতি বছর এই যে কি বলে এইখান থেকে টেনিসের যে যারা হচ্ছে সবগুলা শিরোপা জয় করে, হ্যাঁ। তোমার হচ্ছে জকোভিচকে নিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে এই বছর একটা, আসবে না কারণ এটা তো অনেক লেট হয়ে গেছে, হ্যাঁ। ভেনিজুয়েলা, এগুলো আসবে না। তারপরেও ওটা দেখার দরকার নেই, এগুলো হচ্ছে রিসেন্ট কোনো কিছু থাকলে। আর তোমাদের অ্যাডমিশন তো পরে আছে। টেনিস এগুলা দেখবা একটু করে, কাবাডি, ভলিবল, এগুলা বেসিক তথ্য একটু করে দেখবা। তো নর্মালি খেলাধুলা থেকে প্রশ্ন আসা অনেক বছর থেকে বন্ধ হয়ে গেছে, হ্যাঁ। বিভিন্ন জায়গায় এগুলা থেকে প্রশ্ন আসা বন্ধ হয়ে গেছে, এগুলা থেকে প্রশ্ন আসে না। তারপরেও তোমরা যদি চাও এটা একটু দেখতে পারো, খেলাধুলা আর তেমন বেশি দেখার দরকার নাই, কিন্তু এই যে খেলাধুলা থেকে এই যে এখান থেকে ভালো করে দেখবা, হ্যাঁ। এইখান থেকে কমনওয়েলথ গেমস এইগুলা সবচাইতে বেশি আসে, হ্যাঁ। এইখানে দেখো 4 বছর পর পর কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়। 26 সালের কমনওয়েলথ গেমস কোথায়? ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে, হ্যাঁ। কমনওয়েলথ গেম। তো এইটাতে তো আমাদের হচ্ছে নারী ফুটবল দল, তারা হচ্ছে এইটাতেই সুযোগ পাইছে। তারপরে কি দেখো এই যে এশিয়ান গেমস প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হয়, এগুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা হচ্ছে প্রথম এশিয়ান গেমস নয়াদিল্লি ভারতে অনুষ্ঠিত হয়েছিল। তেতিয়ার মানে কি বলে 23 সালে হচ্ছে এশিয়ার গেমস অনুষ্ঠিত হয় কোথায়? চীনে। তারপরে 26 সালে কোথায় হবে এশিয়ান গেমস? এটা হবে জাপানে, হ্যাঁ। এশিয়ান গেমসের কি বলে হকি প্রত্যাবর্তন এটা করা হয় এই সালে। 2 বছর পর পর সাবস গেমস, হ্যাঁ, সাব চ্যাম্পিয়নশিপ এগুলা হয়। তো এগুলো একটু করে দেখবা, এগুলো আসে। খেলাধুলা অন্যান্য বিষয় এইখানে বলা আছে যে হচ্ছে বিভিন্ন স্টেডিয়াম মানে খেলাধুলা রিলেটেড বিভিন্ন আহ, জিনিস আর কি এইখানে বিভিন্ন সময় পরীক্ষাতে আসে। সো এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ। নর্মালি ওই যে বিষয়ভিত্তিক খেলা যে ফুটবল, ক্রিকেট, হ্যাঁ, হকি, ব্যাডমিন্টন, এগুলা থেকে এই টাইপের প্রশ্নগুলা বেশি চলে আসে। যেমন সময়টা কোথাকার, কোন দেশের এটা কুস্তি, হ্যাঁ। সময়টা কি? জাপানি একটা কুস্তি, এই টাইপের প্রশ্নগুলো আসে, হ্যাঁ। ওকে, এগুলা আসে। এই হচ্ছে আমাদের পড়াশোনা শেষ, আমাদের খেলাধুলা রিলেটেড সবকিছু শেষ, সবকিছু শেষ। তার মানে আজকের ক্লাসটা থেকে তোমরা কি কি জিনিস পড়বা? বেসিক্যালি ওই যে লেখক এবং তার গ্রন্থগুলো, এগুলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং ওই জিনিসগুলোকে পড়বা। আর এই খেলাধুলা রিলেটেড যেগুলো আছে তার মধ্যে ফুটবলটাকে সম্পর্কে একটু জানবা, এখনই আপাতত পড়ার দরকার নেই। এই খেলাধুলা রিলেটেড বিষয় সাম্প্রতিক থেকে আসে, নোবেল পুরস্কার রিলেটেড বিষয় সাম্প্রতিক থেকে আসে, হ্যাঁ। আর বাকি যেগুলো আমি তোমাদেরকে দেখাইলাম ওই কয়েকটা খালি মুখস্থ করবা। মানে ওই যে কার কি বই লেখা, মানে বিভিন্ন দর্শন, শিল্প, কার কি চিত্রকর্ম, মানে চিত্রকর্ম, তারপরে বই, লেখক, চিত্রকর্মের শিল্পী কারা, এই দুইটা টপিক ভালো করে পড়বা। আর এগুলা সাম্প্রতিক থেকে সবচাইতে বেশি পড়া লাগে, ওকে। আর বাকিগুলা হচ্ছে সাম্প্রতিক থেকে, যেমন খেলাধুলা আর নোবেল, এগুলো সাম্প্রতিক থেকে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের জিকে ক্লাস বা আমাদের জিকের পড়াশোনা, ঠিক আছে।